নমস্কার, আমি চৈতালি। আর আপনারা শুনছেন আলোর গল্পের আসর। আলোর গল্পের আসরে আজকে আমি পাঠ করব লেখক সৌরীন্দ্রমোহন মুখোপাধ্যায় রচিত একটি রূপকথার গল্প হীরামন। এক ব্যাধ আর তার ব্যাধিনী। আঠা কাঠি নিয়ে ব্যাধ রোজ সকালে বনে যায়। বনে বনে ঘুরে অনেক পাখি ধরে সেগুলো নিয়ে বাজারে যায়। গিয়ে বেচে যে পয়সা পায় তাতেই কষ্টে সংসার চলে। কোনো দিন তেমন পেট ভরে খেতে পায়, কোনো দিন পায় না। একদিন ব্যাধিনী বললে ব্যাধকে, তুই যদি আমার কথা শুনিস তাহলে দুঃখ ঘোচে। পাখি যা পাস তার কতকগুলো বেচে বাকিগুলো যদি বাড়ি আনিস তাহলে সেগুলো রেঁধে খেলে দুজনের পেট ভরে। ব্যাধ বললে, ঠিক কথা বলেছিস, আজ থেকে তাই করবো রে। ব্যাধিনী বললে, চ, তোর সঙ্গে আমিও আজ বনে যাব। ব্যাধ আর ব্যাধিনী দুজনে গেল বনে। এ বন সে বন, কত বন ঘুরল, কোনো বনে পাখি নেই। ব্যাধ বললে, পাখিগুলো চালাক হয়েছে রে, এসব বনে রোজ আসি, ওরা তাই হুঁশিয়ার হয়েছে। সারাদিন ঘুরে একটি পাখিও মিলল না। সন্ধে হয়ে আসছে। সন্ধ্যার পর বনে থাকা চলে না। বাঘ আছে, ভাল্লুক আছে, বড়া আছে, তাদের সামনে পড়লে আর বাঁচতে হবে না। দুজনে বাড়ির দিকে ফিরল। দুপা আসতে না আসতে দেখে ছোট্ট একটি হীরামন। আঠা কাঠি নিয়ে ব্যাধ ধরল হীরামনকে, ধরে ব্যাধিনীর হাতে দিল। হীরামন নিয়ে ব্যাধিনী বললে, ছানা পাখি, কতটুকু মাংস হবে, একটা পেটও ভরবে না। এটাকে মারবো না, পুষবো, বড় হলে তখন খাবো। হীরামন বললে, না গো, আমায় মেরো না, আমাকে নিয়ে গিয়ে রাজার কাছে বেচো, অনেক দাম পাবে। সেই টাকায় তোমাদের আর দুঃখ কষ্ট থাকবে না। পাখি কথা কয় মানুষের মতো? ব্যাধ আর ব্যাধিনী দুজনে অবাক। ব্যাধ বললে, কত দাম চাইবো রাজার কাছে? হীরামন বললে, তোমাকে ভাবতে হবে না, রাজার দাম জিজ্ঞাসা করলে রাজাকে বলবো পাখি নিজে দাম বলবে, তখন আমি অনেক দাম চাইব। পরের দিন সকালে হীরামনকে নিয়ে ব্যাধ এলো রাজার কাছে। রাজা সভায় বসেছেন, মন্ত্রী, পাত্র, মিত্র, অমাত্যদের নিয়ে। পাখি দেখে চোখে কারো পলক পড়ে না। রাজা বললেন, বাবা, কি সুন্দর পাখি, কখনো দেখিনি তো, কি এর নাম? ব্যাধ বললে, এর নাম মহারাজ হীরামন। রাজা বললেন, এ পাখি আমি কিনবো, কত দাম চাও? ব্যাধ বললে, পাখিকে জিজ্ঞাসা করুন মহারাজ, পাখি নিজের দাম বলবে। রাজার দু চোখ এত বড়। রাজা বললেন, পাখি দাম বলবে, তার মানে পাখি কথা কয়? দুহাত জোর করে ব্যাধ বললে, আগে কয় মহারাজ, বটে। তামাশার ছলে রাজা পাখির পানে চেয়ে বললেন, কি গো হীরামন, তোমাকে আমি কিনবো, তোমার জন্যে কত টাকা দাম দিতে হবে? হীরামন বললে, 10,000 টাকা। এত দাম পাখির? এত দামের পাখি নিয়ে কি করব? হীরামন বললে, আমার কাছ থেকে অনেক কাজ পাবেন মহারাজ। তুমি আবার আমার কি কাজ করবে গো? রাজা বললেন তাচ্ছিল্যের ভঙ্গিতে। হীরামন বললে, তখন দেখবেন মহারাজ। পাখি কথা কইছে দেখে রাজার ভারী মজা লেগেছে।
তার উপর পাখি বলে তার অনেক কাজ করবে, দেখা যাক। রাজা বললেন, বেশ, আমি 10,000 টাকা দাম দিয়েই তোমাকে কিনব। খাজাঞ্চিকে ডেকে রাজা বললেন, ব্যাতকে 10,000 টাকা দাও, এই পাখি কিনেছি, পাখির দাম। দাম নিয়ে ব্যাত বাড়ি চলে গেল। পাখিকে নিয়ে রাজা উঠলেন মেতে। সোনার খাঁচা এলো, দাঁড় এলো, সোনার বাটিতে পাখির দানা, খাবার জল, স্নানের জল। পাখির জন্য আলাদা লোকজন রাখা হলো। রাজা যখন স্নান করেন, খাওয়া দাওয়া করেন, রাত্রে ঘুমোন, পাখি তখন থাকে খাঁচায়, না হয় দাঁড়ে। তাছাড়া সব সময় পাখিকে রাজা রাখেন কাছে। পাখির সঙ্গে রাজার অনেক কথা হয়। পাখিকে কত কথা জিজ্ঞাসা করেন, পাখি দেয় সেসব কথার জবাব। হীরামন এখন রাজার ধ্যান জ্ঞান। রাজার 6 রানী। পাখি পেয়ে রানীদের কথা রাজা ভুলেই গেছেন। দিনের পর দিন যায়, মাসের পর মাস, রাজা ভুলেও কখনো রানীদের মহলে আসেন না। রানীদের মনে দুঃখ হলো, রাগও হলো। তারপর এলো হীরামনের উপর আক্রোশ। রানীরা বললেন, কোথা থেকে এক লক্ষ্মী ছাড়া পাখি এলো? পাখি পেয়ে রাজা সব ভুলে গেলেন। রানীরা বেঁচে আছে কি মরে গেছে সেই খবর অবধি রাখেন না। রানীরা বসে বসে পরামর্শ আঁটলেন, যেমন করে হোক হীরামন পাখিটাকে বিদায় করতে হবে, না হলে তাদের দশা দুয়োরানীর মতো। রাজপুরীতে থেকেও তারা যেন কেউ নন। মারা শক্ত। রাজা সব সময় পাখিটাকে নিয়ে আছেন। রাজার সামনে বা রাজা জানতে পারবেন এমন করে মারা চলে না। বাপরে, ঘুণাক্ষরেও টের পান যদি, তখনই তাহলে মাটিতে গর্ত খুঁড়ে 6 রানীকে পুঁতে ফেলবেন। রাজা থাকবেন না পুরীতে। এমন যদি হয় তাহলে সেই ফাঁকে। রানীরা ফাঁক খুঁজছেন, কোনো মতে সে ফাঁক পেলে হয় পাখিটার ঘাড় মটকাবেন। ফাঁক মিলল। রাজা একদিন বললেন, মৃগয়া করতে যাব, অনেক দিন যায়নি। হাতি ঘোড়া লোকজন নিয়ে রাজা বেরুলেন মৃগয়া করতে। রানীরা বললেন, এবারে আর দেরি নয়। কিন্তু কে মারবে, কি করে মারবে? ঠিক হলো হীরামনকে ডেকে রানীরা জিজ্ঞাসা করবেন, আমাদের দেখছো তো 6 রানী, বলো তো পাখি, আমাদের মধ্যে কে সবচেয়ে সুন্দরী আর কে সব থেকে বিশ্রী? যাকেও বলবে বিশ্রী সে রাগ দেখিয়ে হীরামনকে ধরে ওর ঘাটটা মট করে মটকে দেবে, তাহলেই আপদ যাবে। হীরামন দাঁড়ে বসে ঠাকুরের নাম করছে। 33 কোটি দেবতার নাম তার মুখস্থ। ছেলেদের ছড়ার মতো গড় গড় করে 33 কোটি দেবতাদের নাম বলতে পারে। সেই সব নাম বলছে। রানীরা এসে দাঁড়ালেন তার দাঁড়ের সামনে। হীরামনের সেদিকে নজর নেই, সে ঠাকুরের নাম আউড়েই চলেছে। রানীরা শুনলেন। ঠাকুর দেবতার নাম শুনে রানীদের কেমন ভয় হলো। পাখিকে মারতে পারলেন না। রানীরা এলেন নিজেদের মহলে। মহলে এসেই আফসোস, ছি ছি, কী বোকামি করলুম সব। রাজা পুরীতে নেই, এই তো সুযোগ। রাজা মৃগয়া থেকে ফিরলে ওকে আর মারা যাবে না। হায় হায় হায়। পায়ে পায়ে রানীরা আবার এলেন হীরামনের ঘরে। মস্ত ঘর। সে ঘরে দাঁড়ে বসে হীরামন 33 কোটি দেবতার নাম বলা শেষ করে হীরামন তখন বলছে যত নক্ষত্রের নাম। রানীরা এসে দাঁড়ালেন।
মনে মনে ঠিক করে এসেছেন এবারে মারতেই হবে। তারা এসে হীরামনকে বললেন, আচ্ছা হীরামন, তুমি তো অনেক কিছু জানো, তুমি যা জানো মহারাজের সভা পণ্ডিত তার সিকিও জানেন না। আচ্ছা বলো তো, আমাদের 6 জনের মধ্যে কে সবচেয়ে সুন্দরী আর কে সবচেয়ে বিচ্ছিরি দেখতে? রানীদের মুখ চোখের ভাব দেখলো হীরামন, ভাবলো কোনো দিন দেখা নয় শোনা নয়, এখন রাজা নেই, হঠাৎ এসে কথা জিজ্ঞাসা করার মানে নিশ্চয়ই মতলব আছে। হীরামন বললে, দাঁড়ে বসে কথা বলা শক্ত, এই কথার জবাব দিতে হলে তোমাদের দেখতে হবে, নাক কান হাত পায়ের মাপ নিতে হবে, হাড় পাঁচড়া টিপে টিপে দেখতে হবে, মাথার চুল দেখতে হবে, সামনের দিক থেকে দেখতে হবে, পিছন দিক থেকে দেখতে হবে, তবে তো বলবো। দাঁড়ে বসে বসে তেমন দেখা হয় না, পায়ের শিকল খুলে দাও যদি ভালো করে দেখা, তখন ঠিক বলতে পারবো। কথা শুনে রানীদের চোখ উঠল কপালে, কে খুলবে পায়ের শিকল? তারপর উড়ে যায় যদি? রাজা এসে পাখি না পেলে রানীদের কাউকে আস্ত রাখবেন না, অথচ এ কথা নিয়েই ওকে মারতে হবে। রানীরা তখন ঘরের সব দরজা জানালা বন্ধ করে দিলেন, দিয়ে হীরামনের পায়ের শিকল খুললেন। ছাড়া পেয়ে হীরামন খুশি, এদিক থেকে ওদিক থেকে রানীদের দেখলো, ঘরে চারদিকে নজর দিল কোথাও ফাঁকা আছে কিনা, যে ফাঁকে পালাতে পারে। দেখলো ঘর ধোয়া হলে ঘর ধোয়ানির জল যাবার যে নালি, রানীরা সেটা বন্ধ করেনি। হীরামন ভাবলে, ঠিক হয়েছে ফুরুত করে ওই নালিতে ঢুকে তার ফুঁকো দিয়ে সরে পড়া। দেখে শুনে হীরামন বলল রানীদের, তোমাদের মধ্যে কেউ সুন্দর নও, সকলেই বিচ্ছিরি দেখতে। সুন্দর বলতে দেখেছি বটে, হ্যাঁ 7 সমুদ্র 13 নদীর পাড়ে মস্ত পুরী, সেই পুরীতে আছেন এক কন্যা, সে কন্যার বাঁ পায়ের করে আঙুলেরও যুক্তি নও তোমরা কেউ। জবাব নয়, যেন আগুনের ঢেলা, এত বড় আস্পর্ধা একটা পাখির। রাগে রানীরা দাউ দাউ করে জ্বলে উঠলেন, ঘাটটা মোটকে এখনই ওকে। বলতে বলতে রানীরা এলেন হীরামনকে ধরতে। হীরামন ফুরুত করে উড়ে সেই নালির মধ্যে ঢুকে ওদিকে দিয়ে উড়ান। রানীরা তাকে পেলেন না, ভাবলেন যাক আপদ বিদায় হয়েছে। তারপর রাজা ফিরে এলে রানীরা বলবেন, আমাদের কি দোষ, ওর পাখি উড়ে যদি পালায়? মৃগয়া যাবার সময় কি আমাদের বলে গেছেন তুমি আমাদের পাখিটাকে দেখো? এছাড়া মহারাজ এসব কথা জানবেনই বা কী করে? রানীরা নিশ্চিন্ত মনে তাদের মহলে ফিরলেন। হীরামন ওদিকে উড়তে উড়তে এক কাঠুরের চালায় গিয়ে আশ্রয় নিলে। পরের দিন রাজা মৃগয়া থেকে ফিরলেন। ফিরে দেখেন হীরামনের খাঁচা খালি, দাঁড় খালি। পাখি কোথায় গেল? লোকজন বললে তারা কেউ জানে না। পাখির শোকে রাজা পৃথিবী অন্ধকার দেখলেন, দুঃখে তিনি আকুল। রাজকার্য দেখেন না, কেবলই বলেন, হীরামন হীরামন কোথায় গেলি, কেন গেলি? আয় আয়, ওরে ফিরে আয়, তোকে না পেলে আমি বাঁচব না। মন্ত্রী পাত্র মিত্র অমাত্যরা দেখলেন প্রমাদ, রাজা পাগল হবেন নাকি? মন্ত্রী বললেন,
উঠুন মহারাজ, পড়ে পড়ে কাঁদলে তো হীরামন পাবেন না। তার চেয়ে আমার কথা শুনুন, রাজ্যে ঢেরা দিন। হীরামনকে যে খুঁজে এনে দেবে তাকে খুশি করে বকশিস দেবেন। মন্ত্রীর কথায় রাজার হুঁশ হলো। যে খুঁজে এনে দেবে হীরামন পাখি তাকে মহারাজ দেবেন 10,000 টাকা বকশিস। ঢেরা পিঠে এ কথা সারা রাজ্যে ঢেরাদার রটনা করে বেড়ালো। এই রটনা কাঠুরেও শুনল। বেচারি ভারী গরিব, কাঠ কেটে কাঠ বেচে তার দিন আর চলে না। হীরামনকে নিয়ে সে এসে দাঁড়ালো রাজার সভায়। হীরামনকে ফিরে পেয়ে রাজা তখনই কাঠুরিকে দিলেন 10,000 টাকা। তারপর হীরামনকে বললেন, কোথায় গিয়েছিলি, কেন গিয়েছিলি? যা যা ঘটেছিল হীরামন রাজাকে সব বললে। শুনে রাজা বললেন, বটে, রানীদের এমন কাজ। তখনই হুকুম দিলেন, চুলের ঝুঁটি ধরে 6 রানীকে কোটাল গিয়ে বনে রেখে আসুক। বনবাস যেমন বধ তেমন বাঘের পেটে যাক। তখনই 6 রানীকে নিয়ে গিয়ে কোটাল বনে রেখে এলো। তারপর দিন যায়, মাস যায়। একদিন রাজা বললেন হীরামনকে, আচ্ছা হীরামন, তুমি যে বলেছিলে 7 সমুদ্র 13 নদীর পাড়ে এক পুরী, সে পুরীতে আছেন পরমা সুন্দরী কন্যা, আমাকে দেখাতে পারো? সে কন্যাকে বিয়ে করে এনে আমি তাকে করব রাজ্যের মহারানী। হীরামন বললে, কেন পারবো না মহারাজ, সে কন্যাকে দেখাতে, কিন্তু সেখানে যেতে হলে তার জন্য তোড়জোড় চাই। আমি যা যা বলবো যদি শুনেন তাহলে যাওয়া যাবে। রাজা বললেন, শুনবো হীরামন, তুমি যা বলবে তাই শুনবো। বলো কি কি করতে হবে? হীরামন বললে, সবার আগে চাই একটি পক্ষীরাজ ঘোড়া। পক্ষীরাজ ঘোড়া না হলে 7 সমুদ্র 13 নদীর পাড়ে যাওয়া যাবে না। পারবেন আপনি পক্ষীরাজ ঘোড়া জোগাড় করতে? রাজা বললেন, আমার ঘোড়াশাল তুমি দেখোনি? আমার ঘোড়াশালে খুব ভালো ভালো ঘোড়া আছে, বেশ তেজি ঘোড়া। তাদের যত ছোটাও ছুটবে, দম ফুরবে না। তবে যাতে ওরা পক্ষীরাজ কি না তা জানি না। তুমি চলো আমার ঘোড়াশালে, সব ঘোড়া দেখো, ওদের মধ্যে পক্ষীরাজ আছে কি না দেখলে তুমি চিনতে পারবে। হীরামন বললে, চলুন দেখি। হীরামনকে নিয়ে রাজা গেলেন তার ঘোড়াশালে। ঘোড়াশাল নয়, যেন বিরাট পুরী। কতখানি জায়গা জুড়ে ঘোড়াশাল, সেখানে সব ষাঁড় ষাঁড় ঘোড়া, সাদা কালো তামাটে কত রঙের ঘোড়া। আর কি তেজি! একটি একটি করে হীরামন সব ঘোড়া দেখলো, কোনোটা পক্ষীরাজ নয়। শেষে কোণে ছিল একটা বাচ্চা ঘোড়া, হাড় জিরজির করছে। হীরামন বললে, এইতে হলো পক্ষীরাজের জাত মহারাজ, তবে নেহাত বাচ্চা। এখন 6 মাস সবুর করতে হবে। 6 মাসে ঘোড়ার যত্ন আনতে চাই ভালো করে। একে দানা পানি দিন, দলন মলন করান। 6 মাস পরে এই ঘোড়ার পিঠে চড়ে বসবেন। বসে যেখানে যেতে চান চোখের পলক পড়বে না, সাঁ করে গিয়ে পৌঁছবেন। ঘোড়ার যত্ন তদবির চলতে লাগলো। 6 মাসে ঘোড়া দিব্যি ছিপছিপে হলো, তেজি হলো, যেন 25 দাঁড়ের ছিপ। হীরামন বললে, এবার যাওয়া যেতে পারে। ঘোড়ার চেহারা দেখেছেন মহারাজ, যেন ধনুকের তীর। রাজা বললেন,
তাহলে দেরি নয় হীরামন, যতটা পারো চটপট করো। হীরামন বললে, কিন্তু একটা কথা বেশ করে মনে রাখবেন, ঘোড়ার পিঠে বসে একটিবার শুধু গায়ে চাবুক ছোঁয়াবেন, ব্যাস। দেখবেন আমাদের নিয়ে ঘোড়া তীরের মতো ছুটবে। কিন্তু এই একটিবার ছোঁয়ানো দুবার নয়, দুবার ছোঁয়ালে ঘোড়া আর নড়বে না, কাঠের ঘোড়ার মতো নিথর হয়ে থাকবে। 6টি মাস আর ওর নড়বার শক্তি থাকবে না, বুঝলেন? রাজা বললেন, বুঝেছি, ওর গায়ে চাবুক আমি একবারের বেশি দুবার ছোঁয়াবো না। হীরামন বললে, আর একটি কাজ করতে হবে মহারাজ। রাজা বললে, কি কাজ বলো? হীরামন বললে, সঙ্গে এক থলি এর উপর খই নিয়ে যেতে হবে। রাজা তখনই স্যাকরা ডাকিয়ে এই এতর উপর খই তৈরি করলেন। তারপর যাওয়া ঘোড়াশাল থেকে পক্ষীরাজকে বার করে জিন রেকাব লাগাম লাগানো হলো। তারপর খইয়ের থলি সঙ্গে নিয়ে রাজা উঠলেন ঘোড়ার পিঠে। হীরামন বসলো রাজার হাতে। তারপর ঘোড়ার গায়ে একবার চাবুক ছোঁয়ানো, রাজা অমনি শো করে উঠল আকাশে, যেন হাউই বাজি। আকাশে উঠে তীরের বেগে ঘোড়া ছুটল সেই কন্যার দেশে। কত নগর, গ্রাম, রাজ্য, পাহাড়, পর্বত, বন, জঙ্গল, নদী, সমুদ্র, জলা, মাঠ, ঘাটের উপর দিয়ে উড়ে চলল ঘোড়া। সন্ধ্যার পর একটু আগে রাজা দেখেন দূরে ঝকঝক করছে সোনার পুরী। সূর্য অস্ত যাচ্ছে, রোদ পড়েছে। সোনার পুরীর গায়ে যেন আবিরের গুঁড়ো। পুরী একেবারে লাল টকটক করছে। হীরামন বললে, এতে আছেন কন্যা। পুরীর দেউরি দেখছেন মহারাজ? ওই দেউরির কাছে মস্ত গাছ, সেই গাছের নিচে আমরা নামবো। সেখানে পাবেন পাতার ছাউনি। ছাউনিতে পক্ষীরাজকে বেঁধে রাখবেন, রেখে আপনি গাছে উঠবেন, একেবারে মগডালে উঠবেন। তারপর যা যা বলবো করতে হবে। রাজা বললেন, বেশ। পক্ষীরাজ এসে নামলো দেউরির সামনে। রাজা নামলেন ঘোড়ার পিঠ থেকে। পক্ষীরাজকে ছাউনির মধ্যে রেখে রাজা উঠলেন গাছের মগডালে। হীরামন করলে কি, রাজার কাছে ছিল থলি, থলির মধ্যে খই। থলি থেকে সেই খই নিয়ে 7তলা পুরীর দেউরি থেকে সিঁড়ি বয়ে 7তলায় কন্যার ঘর, সেই ঘরের দরজা পর্যন্ত সেই খই ছড়ালো। এই কাজ সেরে হীরামন এসে গাছের মগডালে রাজার কাছে বসলো। বলল, মাঝরাত্রির পর্যন্ত বসে থাকুন, তারপর দেখবেন কি হয়। দুজনে বসে আছে। মাঝরাত্রি হলো। পুরীর পেটা ঘড়িতে ঘন্টা বাজল 12টা রাত। কন্যার ঘুম ভাঙল। কন্যা উঠলেন। দাসীর ঘুম ভাঙল, সেও উঠল। উঠে ঘর থেকে বেরিয়ে দাসী দেখে ঘরের দরজায় খই ছাড়ানো। দাসী বললে, এত খই ছড়ালো কে? রূপোর খই। কন্যা বললেন, সত্যি? দাসী বললে, হ্যাঁ। ও মা, কি আশ্চর্য! চারিদিকে খই ছড়ানো, রূপোর খই। কন্যা বললে, বটে। কন্যা এলেন ঘরের বাইরে। দেখেন রূপোর খই ছড়ানো, সিঁড়িতেও খই। সিঁড়ি দিয়ে নামলেন।
সিঁড়ি বরাবর খই ছড়ানো। সিঁড়ি দিয়ে নিচে নেমে দেউড়িতে এলেন, সেখানেও রূপোর খই ছড়ানো। কন্যা আশ্চর্য হয়ে দেখছেন আর দেখছেন। হীরামন ওদিকে রাজার কানে কানে বললে, গাছ থেকে নেমে নিঃশব্দে কন্যাকে ধরে পক্ষীরাজের পিঠে তুলুন মহারাজ, ব্যাস তারপর রাজ্যে ফেরা। গাছ থেকে রাজা নিঃশব্দে নামলেন, নেমে নিঃশব্দে এগিয়ে এসে কন্যার হাতখানা ধরলেন চেপে। কন্যা অবাক, তার মুখে কথা নেই। কন্যার হাত ধরে রাজা এসে পক্ষীরাজের বাঁধন খুলে কন্যাকে তুললে পক্ষীরাজের পিঠে। হীরামন এসে বসলো রাজার হাতে। তারপর ঘোড়ার গায়ে রাজা ছোঁয়ালেন চাবুক। ঘোড়া অমনি হাউইবাজির মতো শোঁ করে আকাশে উঠল। উঠেই তীরের বেগে রাজ্যের দিকে উড়ে চলল। উড়ে চলেছে নক্ষত্রের বেগে। নিচে পাহাড়, নদী, সমুদ্র, বন। ঘোড়া সেসবের উপর দিয়ে চলেছে। রাজার মনে হচ্ছে ঘোড়া যেন তেমন জোরে যাচ্ছে না, আরও জোরে জোরে, আরও জোরে। রাজা ঘোড়ার পিঠে আবার চাবুক ছোঁয়ালেন। যেমন ছোঁয়ানো, ঘোড়া থমকে থেমে পড়ল, যেন কাঠের ঘোড়া। রাজা হীরামনের কথা ভুলে গেছেন। হীরামন বলেছিল, চাবুক একবারের বেশি দুবার ছোঁয়ানো নয়। ঘোড়া নিথর হয়ে যাবে তখন, তার ওড়া বন্ধ। দুখানি পাখা মুড়ে ঝুপ করে নিচে ভীষণ বনের মধ্যে ঘোড়া পড়ল, সঙ্গে রাজা, কন্যা, হীরামনকে নিয়ে। হীরামন বললে, কি করলেন মহারাজ? অত সাবধান করে দিলাম, কথা শুনলেন না। রাজার মনে যা হচ্ছিল তার বলবার নয়। রাজা বললেন, আমি ভুলে গিয়েছিলাম হীরামন, আরও তাড়াতাড়ি পৌঁছবো বলে আমি আমার চাবুক শুইয়েছি। তুমি উপায় করো ভাই। হীরামন বললে, কি উপায় করব বলুন? 6 মাসের আগে ঘোড়া নড়তে পারবে না। মানুষেরও সাধ্য নেই এই বন থেকে রাজ্য পৌঁছায়। এখনও অনেকগুলো নদী আর সমুদ্র পার হতে হবে, তার উপর কত পাহাড় আর জঙ্গল। নৌকা মিলবে না, ঘোড়া মিলবে না, রথ মিলবে না। 6 মাস এই জঙ্গলে পড়ে থাকতে হবে এখন। রাজা নিঃশ্বাস ফেললেন। কন্যার চোখ ছলছলিয়ে উঠল। হীরামন বললে, উপায় যখন নেই কি আর করবেন বলুন? আপনারা বসুন, আমি দেখি ফলটল কি পাই। হীরামন চলে গেল। রাজা তখন পক্ষীরাজের দিকে তাকালেন। তার প্রাণ নেই, নিথর দাঁড়িয়ে আছে, যেন পাথরের ঘোড়া। হীরামন ফল নিয়ে এলো, জল নিয়ে এলো, তাই খেয়ে বনে গাছতলায় 3 জনের রাত কাটল। পরের দিন সকালে বন গম গম করে উঠল। এদেশে রাজা এসেছে বনে হাতি, ঘোড়া, লোকজন নিয়ে মৃগয়া করতে। সে দেখে গাছতলায় পরমা সুন্দরী কন্যা, কন্যার পাশে এক রাজা। এ রাজা বাঁশি বাজালো, সঙ্গে সঙ্গে তার লোকজন এলো ছুটে। এ রাজা তখন কন্যাকে ধরে নিয়ে হাতির পিঠে তুলল। লোকজনদের বললে, ওই লোকটা 2 চোখ কানা করে ওকে বনে রেখে সকলে রাজ্যে ফিরে চল। তাই হলো। ওই রাজা অন্ধ হয়ে বনে পড়ে রইলেন। এই রাজা কন্যাকে তার হাতিতে তুলে লোকজন তুলে নিয়ে নিজের পুরীর দিকে চলল। হীরামন রইল রাজার কাছে। অন্ধ রাজার কি হবে ভেবে সে আকুল। কন্যাকে পুরীতে এনে এই রাজা বললে, তোমাকে আমি বিয়ে করব। কন্যা বললে, বেশ, কিন্তু 6 মাস বিয়ে হবে না, আমার একটা ব্রত আছে মহারাজ। 6 মাস পরে ব্রত শেষ হবে। যতদিন না ব্রত শেষ হয় ততদিন আমি একলা থাকবো,
কেউ আমার সঙ্গে দেখা করতে পারবে না, আমিও কারো মুখ দেখব না, শুধু পূজা জপ তপ নিয়ে থাকব। রাজা বললেন, বেশ, তাই থেকো, 6 মাস পরে কিন্তু আমি তোমাকে বিয়ে করব। কন্যা বলল, তাই করবেন। কন্যাকে এ রাজা রাখলো রাজপুরী থেকে একটু দূরে আর একটা পুরীতে। দাস দাসী লোকজন রইল তাকে দেখবার জন্য, তার কাজকর্ম করবার জন্য। কন্যা রোজ এত ফুল তোলেন, এত ফল আনান, এত নৈবেদ্য সাজান, পূজার কি আয়োজন। আর রোজ তিনি আনান ধামা ধামা খই, টাটকা খই আনিয়ে নিয়ে সেই খই পুরীর ছাদে নিজের হাতে ছড়িয়ে দেন। পুরীর আঙিনায় খই ছড়ান, দেউড়িতে ছড়ান। সেই খই খেতে রাজ্য থেকে কত পাখি এসে জড়ো হয়। এ রাজ্যের পাখি, অন্য অন্য রাজ্যের পাখি, হাজার হাজার পাখি আসে রোজ সেই খই খেতে। খই খেয়ে পাখিরা যে যার বাসায় ফিরে যায়। রোজ এই হয়। ওদিকে হীরামন জঙ্গলে আছে অন্ধ রাজাকে নিয়ে। সে ছাড়া তার তো আর কেউ নেই। রাজাকে ছেড়ে কোথায় যাবে কন্যার খোঁজ করতে, সেই উপায়ও নেই। কাছাকাছি গাছে যে ফল নিয়ে আসে, ঝর্ণা থেকে যে জল আনে, এনে রাজাকে ফল আর জল খাওয়ায়। রাজা দুঃখ করেন, বলেন, কি হবে হীরামন, এমন করে বেঁচে থাকার চেয়ে মরাই ভালো। হীরামন বোঝায়, বলে, 6 মাস কষ্ট করে থাকুন মহারাজ, 6 মাস পরে পক্ষীরাজ প্রাণ ফিরে পাবে, তখন যা করার করব। যেসব পাখি যায় ওদিকে কন্যার পুরীতে খই খেতে, তারা এসে হীরামনকে বলে, যেসব পাখি যায় ওদিকে কন্যার পুরীতে খই খেতে, তারা এসে হীরামনকে বললে, যাও না একবার, ওখানে পুরীতে থাকে না কন্যা, তিনি এত এত খই ছড়ান, ছাদে আঙিনায় দেউড়িতে। আমরা হাজার হাজার পাখি রোজ সে খই খেতে যাই। তুমিও একদিন চলো না হীরামন, সেই খই খেয়ে আসবে। কন্যা খই ছড়ান? শুনে হীরামন ভাবল, আমাদের এই কন্যা নয় তো, বনের পরে পুরী, ঠিক এই রাজ্যের রাজাই তো তাকে চুরি করে নিয়ে গেছে। হীরামন ঠিক করলে সে গিয়ে খোঁজ নেবে। রাজাকে কোনো কথা না বলে হীরামন একদিন চুপি চুপি গেল পাখিদের সঙ্গে সেই পুরীতে খই খেতে আর কন্যাকে দেখতে। গিয়ে দেখে, যা ভেবেছি তাই, সেই কন্যাই তো। কন্যাকে দেখে হীরামন তার কাছে গেল, কন্যাকে খবর দিলে রাজা ভালো আছেন। হীরামনকে কন্যা তার কথা বললেন। 6 মাস সময় নিয়েছেন ব্রত আছে বলে। সেই 6 মাস কবে পূর্বে কন্যা দিন গুনছেন। 6 মাস পুরলে রাজা আর হীরামন এসে তাকে উদ্ধার যদি না করেন, তখন তিনি আর এই প্রাণ ডাক। হীরামন বললে, না 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 না, 6 মাস পরে পক্ষীরাজ প্রাণ পাবে, তখন আমরা এসে উদ্ধার করব। কন্যা বললে, রাজার চোখ। হীরামন বললে, সে ভারী আশ্চর্য কথা, সে বনে আমরা আছি, সে বনে এক গাছে থাকে ব্যঙ্গমার ব্যঙ্গমী পাখি। কাল রাত্রে তারা রাজার অন্ধ চোখ নিয়ে কথা কইছিল। ব্যঙ্গমী জিজ্ঞাসা করলে ব্যঙ্গমাকে, এমন কোনো ওষুধ নেই যাতে রাজার চোখ সারে, রাজা আবার চোখে দেখতে পান? তাতে ব্যঙ্গমা বললে, আমাদের একটু নাদ নিয়ে যদি রাজার চোখে লাগানো যায় তাহলে চোখ সারবে। হীরামন বললে, আমি আজই ব্যঙ্গমীর নাদ এনে রাজার চোখে কাজল পরিয়ে দেব। তাছাড়া 6 মাসের আর কয়দিন বাকি। কন্যা বললে, 7 দিন।
হীরামন বললে, ঠিক আছে, পক্ষীরাজ প্রাণ পেলেই আমরা তাকে নিয়ে নিশুতি রাতে এসে দাঁড়াবো পুরীর বাইরে। অমাবস্যার রাত, মিশ কালো অন্ধকার, কেউ দেখতে পাবে না। এসে পক্ষীরা চার ঘুরে আওয়াজ করবে, সেই সঙ্গে ডাকবে চিহি। শুনে আপনি চুপি চুপি নেমে আসবেন একেবারে পুরীর দেউড়িতে। তারপর কন্যা বললে, ঠিক আছে, তাই হবে। 6 মাস শেষ হলো, পক্ষীরাজ প্রাণ পেয়ে সাড়া দিল। হীরামন ওদিকে ব্যঙ্গমা ব্যঙ্গমীর না দেনে রাজার চোখে কাজল পরিয়ে চোখ সারিয়ে তুলেছে। হীরামন কন্যার কথা বললে রাজাকে, বললে, আজ নিশুতি রাতে পুরীর দেউড়িতে গিয়ে দাঁড়াবো মহারাজ, কন্যাকে সব বলা আছে। নিশুতি রাতে পক্ষীরাজ এসে দাঁড়ালো পুরীর দেউড়িতে। পক্ষীরাজ খুঁড়ে আওয়াজ তুলল, ডাকলো চিহি। কন্যা ছিলেন জেগে জানলার ধারে বসে। শুনে নিঃশব্দে তিনি নেমে এলেন, এসে পক্ষীরাজের পিঠে বসলেন। রাজা চাবুক ছোঁয়ালেন ঘোড়ার গায়ে। তাদের নিয়ে ঘোড়া আকাশে উঠে তীরের বেগে ছুটল। ভোর হতে না হতেই রাজা নিজের পুরীতে এসে পৌঁছলেন। এতদিন শোকে মলিন নিঝুম ছিল পুরী। রাজা আসতে প্রাণ পেল যেন। নহবতখানার কারা নাকারা বেজে উঠল। জয় জয়কার তুলল রাজ্যের যত প্রজা। রাজ্যে আনন্দ এলো ফিরে রাজার সঙ্গে। রাজ্যে ফিরে রাজা কন্যাকে বিয়ে করলেন। হই হই ব্যাপার, বাজনা বাদ্যি, আলো বাজি, খাওয়া দাওয়া 1 মাস ধরে। দিন দুঃখীদের রাজা এত টাকা বিলোলেন যে রাজ্যে আর কেউ গরিব রইল না। হীরামনের কি আনন্দ! রাজা নতুন রানী বললেন, তোমার মতো বন্ধু আর নেই হীরামন। আজকের গল্প এখানেই সমাপ্ত।